গুড মর্নিং স্টুডেন্ট। তোমরা যারা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে 4th সেমিস্টার মেজরে রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি নিয়েছো, তাদের আজকে আমি পেপার 6-এর একটি প্রশ্ন নিয়ে আলোচনা করছি। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বলতে পারো পরীক্ষায় থাকবে এই প্রশ্নটি। ডিসকাস দ্য কৌটিল্য থিওরি অফ স্টেট, অথবা প্রশ্নটি এইভাবেও আসতে পারে অর্থশাস্ত্র ট্রেডিশন বাই কৌটিল্য, অথবা আরও অন্যভাবে আসতে পারে ক্রিটিক্যাল ডিসকাস কৌটিল্য সপ্ত জাতি থিওরি অফ স্টেট। দেখো, কৌটিল্য যে ছিল, কৌটিল্য হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ও পরামর্শদাতা ছিল। তিনি তার যে বিখ্যাত বই অর্থশাস্ত্র, এই অর্থশাস্ত্রে সপ্ত জাতি তত্ত্ব নামে একটি বিষয়ে তিনি আলোচনা করেছেন। সপ্ত জাতি তত্ত্ব, এখানে তিনি বলেছে এই সপ্তজাতি তত্ত্ব একটি রাষ্ট্রের জন্য কতটা উপকারী এবং প্রত্যেকটা রাষ্ট্রকে এই সপ্তজাতি তত্ত্ব মেনে চলা প্রয়োজন। আমরা জানি কৌটিল্য প্রাচীন ভারতের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ থেকে শুরু করে, রাজনীতিবিদ থেকে শুরু করে, কূটনীতিবিদ থেকে শুরু করে তার নাম ইতিহাসে স্মরণীয় রয়েছে, যার জন্যই তাকে কৌটিল্য বা চাণক্য বলা হয়। তার পূর্ব নাম ছিল বিষ্ণুগুপ্ত। তো এখানে কৌটিল্য যে সপ্তজাতি তত্ত্বের কথা আলোচনা করেছেন, এখানে তিনি 7টি অঙ্গের কথা বলেছেন। এই 7টি অঙ্গ কি? সবার প্রথমে তিনি বলেছেন যে স্বামী। স্বামী কথাটার অর্থ হচ্ছে গিয়ে রাজা। কৌটিল্য বলেছেন একজন রাজা হবেন সর্বময় ক্ষমতার অধিকারী, তিনি স্বৈরাচারী হবেন না। জনগণের মঙ্গল করাই হচ্ছে একজন রাজার প্রধান কর্তব্য। তিনি জনগণের মঙ্গলের জন্য নিজের জীবনকে উৎসর্গ করবেন। তিনি দেশের যারা বিধবা রয়েছে, বৃদ্ধ রয়েছে, শিশু রয়েছে, তাদেরকে রক্ষা করার দায়িত্ব এই স্বামী বা রাজার ওপর রয়েছে। অর্থাৎ রাজার ওপরই সমস্ত শাসন ব্যবস্থা নির্ভর করছে। রাজা কোনোভাবেই স্বৈরাচারী হতে পারবেন না। তাহলে সপ্তজাতি তত্ত্বের প্রথম যে পার্ট রয়েছে সেটা হচ্ছে স্বামী। স্বামী কথার অর্থ হচ্ছে রাজা। রাজাকে স্বৈরাচারী মুক্ত হতে হবে, সর্বময় ক্ষমতার অধিকারী হতে হবে এবং সমস্ত জনগণের মঙ্গলকারী হতে হবে রাজাকে। 2 নম্বরে কৌটিল্য যেটা বলেছে সেটা হচ্ছে তিনি বলেছে মন্ত্রী। মন্ত্রী মানে আমরা জানি মন্ত্রী হচ্ছে যারা তাকে শাসন কার্যে বিভিন্নভাবে সাহায্য করবে। এই মন্ত্রীরাও অবশ্যই হবে রাজার প্রতি সহানুভূতিশীল, তারা রাজার প্রতি দায়িত্ববান হবে, পাশাপাশি তারা দেশের প্রতি দায়িত্ববান হবে। এই সকল মন্ত্রীদের বিভিন্ন জ্ঞান থাকবে, ঠিক আছে? তো রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে যা যা জ্ঞান থাকা দরকার একজন মন্ত্রীর, সেই জ্ঞানগুলো অবশ্যই থাকবে। এবং এই রাজাদের মধ্যে বা মন্ত্রীদের মধ্যে বা আমত্তদের মধ্যে অন্যতম যাদেরকে আমরা জানি, যিনি বলেছে তাদের মধ্যে পুরোহিত ছিল, সমারহর্তা ছিল, রাজদূত ছিল, এরা ছিল, ঠিক আছে? এই ধরনের মন্ত্রী আমরা লক্ষ্য করি। তাহলে প্রথম পয়েন্ট আমাদের ছিল হচ্ছে স্বামী, সেকেন্ড পয়েন্ট হচ্ছে মন্ত্রী। 3 নাম্বার তিনি যেটা বলেছেন যে সপ্তজাতি তত্ত্বের কৌটিল্য জনপদ। জনপদ মানে হচ্ছে রাষ্ট্র। তিনি বলেছেন একটি রাষ্ট্র বিদেশি শাসনের হাত থেকে মুক্ত হবে, এখানে বিভিন্ন ধরনের খনিজ সম্পদে পরিপূর্ণ হবে, বন জঙ্গল থাকবে এখানে একটি জনপদ কৃষির উপযোগী হবে, শিল্পের উপযোগী হবে। জনপদ যেমন বড়ও হবে না, ঠিক তেমনই ছোটও হবে না। বড় জনপদও যেমন রাষ্ট্রের পক্ষে ক্ষতিকর, ছোট জনপদও রাষ্ট্রের পক্ষে ক্ষতিকর, অন্য দেশ আক্রমণ করে নিতে পারে খুব সহজেই। তাহলে তিনি জনপদেরও আদর্শ দিক তুলে ধরেছেন যে একটি আদর্শ জনপদের কি কি দিক থাকতে হবে। তাহলে দেখো, প্রথম 3টা পয়েন্ট আমরা বুঝতে পেরেছি যে প্রথম হচ্ছে স্বামী বলেছিলাম, স্বামী মানে রাজা, রাজার কি কি কর্তব্য থাকতে হবে বলেছে। সেকেন্ড বলেছে মন্ত্রী, মন্ত্রীদের কি কি দায়িত্ব থাকতে হবে সেটাও বলেছে। 3 নাম্বার তিনি বলেছে জনপদ, এবং একটি আদর্শ জনপদ কীরকম হবে সেটি সম্বন্ধেও তিনি বলেছেন। 4 নাম্বার বলেছে একটি আদর্শ রাষ্ট্রের 4 নাম্বার যেটি অঙ্গ হবে সেটি হচ্ছে কোষ। কোষ মানে হচ্ছে কোষাগার। দেশের কোষাগার থেকেই সমস্ত ধরনের আয় ব্যয় হবে। একটি দেশের কোষাগারের ওপর সমস্ত দেশের অর্থনৈতিক দিকটি নির্ভর করে, অর্থাৎ সাধারণ প্রজাদের ওপর বা যাদের ওপর থেকে নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স বা রাজস্ব আদায় করতে হবে এবং অর্থ ভাণ্ডারকে পরিপূর্ণ করতে হবে, অহেতুক ব্যয় করা যাবে না। এটি হচ্ছে কোষ বা অর্থ ভাণ্ডার বলতে পারো। 6 নাম্বার বলেছে দণ্ড। দণ্ড মানে হচ্ছে রাষ্ট্রকে বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের থেকে রক্ষা করা। তার সেনাবাহিনী ছিল,
এবং একটি রাষ্ট্রের সেনাবাহিনীকে তিনি 4টি ভাগে ভাগ করেছিল: হস্তি বাহিনী, অশ্ববাহিনী, রথ বাহিনী এবং পদাতিক বাহিনী। এই হচ্ছে দণ্ড, মানে দণ্ড হচ্ছে অপরাধকে নিয়ন্ত্রণ করা বা বিদেশি আক্রমণকে প্রতিহত করাকেই বলা হচ্ছে দণ্ড। 6 নম্বর বলেছে মিত্র। মিত্র মানে হচ্ছে বন্ধু। আমরা জানি কৌটুল্য খুব সুন্দর একটা কথা বলেছে যে একটি মিত্র আমরা তাকেই বলবো যে একটি রাজার কর্তব্য হবে তার যে প্রতিবেশী রাষ্ট্র রয়েছে, তার প্রতিবেশী রাষ্ট্র সবসময় তার শত্রু। প্রতিবেশী রাষ্ট্র, কৌটুল্য বলেছে তার প্রতিবেশী রাষ্ট্রই হচ্ছে তার শত্রু, এবং একজন রাজার কর্তব্য হবে যে তার যে প্রতিবেশী রাষ্ট্র রয়েছে তার প্রতিবেশী রাষ্ট্রকে নিয়ে একটা ঘেরা গড়ে তোলা। ধরো আমি যদি উদাহরণ বলি যে ভারতের প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে পাকিস্তান, বাংলাদেশ, অর্থাৎ কৌটুল্যের কথা হচ্ছে এরা হচ্ছে ভারতের শত্রু দেশ। আবার পাকিস্তানের যে প্রতিবেশী রাষ্ট্র রয়েছে যারা, তাদের সেগুলি হচ্ছে ভারতবর্ষের মিত্র রাষ্ট্র। তাদেরকে নিয়ে একটি বন্ধু দল গঠন করে সেই প্রতিবেশী রাষ্ট্রকে ঘিরে ফেলতে হবে। এটা হবে একজন রাজার কর্তব্য, কৌটুল্য বলেছে, এটা আমার কথা নয়। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে 7 নম্বর। 7টি পয়েন্ট আমি বললাম, 7টি পয়েন্টের মধ্যে রয়েছে সবার প্রথমে হচ্ছে স্বামী, 2 নম্বর হচ্ছে মন্ত্রী, 3 নম্বর বলেছি জনপদ, 4 নম্বর হচ্ছে দুর্গ, মানে দুর্গ, 5 নম্বর হচ্ছে কোষ, 6 নম্বর হচ্ছে দণ্ড, 7 নম্বর হচ্ছে মিত্র। তাহলে কৌটুল্য প্রাচীন ভারতের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, কূটনীতিবিদ ছিল। তিনি তার যে গ্রন্থ অর্থশাস্ত্র, সেই অর্থশাস্ত্রের গ্রন্থে একটি রাষ্ট্রের আদর্শ দিকগুলো তুলে ধরেছে, যেটাকেই বলা হয় সপ্তজাতি তত্ত্ব। সেখানে সবার প্রথমে স্বামী বলেছে, স্বামী অর্থাৎ রাজা, রাজার কী কী কর্তব্য থাকতে হবে। সেকেন্ড বলেছে তিনি মন্ত্রী অর্থাৎ হচ্ছে আমত্তদের কী কী দায়িত্ব থাকতে হবে। 3 নম্বর তিনি বলেছে জনপদ, একটা আদর্শ জনপদের আকার যেমন বড় হবে না, ছোট হবে না, খনিজ সম্পদ বন সম্পদে পরিপূর্ণ হবে, সেই জনপদের কথা বলেছে। 4 নম্বর বলেছে দুর্গ মানে হচ্ছে আমরা যেমন ক্যাম্প বলতে পারি, যে জায়গায় জায়গায় দুর্গ বানানো থাকবে। যেমন তোমার মৌর্য যুগে 3-4টি তোমার হচ্ছে দুর্গর কথা আমরা জানতে পারি। যেমন জলদুর্গ ছিল, গুহা দুর্গ ছিল, পর্বত দুর্গ ছিল, ঠিক আছে। এরপরে কোষ হচ্ছে রাষ্ট্রের অর্থ ভাণ্ডার, যেখান থেকে সমস্ত আয় ব্যয় হয়ে থাকে। এবং এরপরে রয়েছে দণ্ড মানে হচ্ছে বিচার ব্যবস্থাও বলতে পারো, বা দণ্ড হচ্ছে যে দেশের অপরাধকে নিয়ন্ত্রণ করা, এটিকে দণ্ড বলা হয়। মিত্র হচ্ছে পার্শ্ববর্তী দেশ বা প্রতিবেশী দেশকে নিয়ে একটা সম্পর্ক গড়ে তোলা। এই হচ্ছে প্রথম প্রশ্ন তোমাদের কৌটুল্যের পেপার 6 থেকে, কৌটুল্যের সপ্তজাতি তত্ত্ব। এখানে যে টপিকগুলো রয়েছে প্রথম ইউনিট থেকে আমরা পড়বো কৌটুল্যের সপ্তজাতি তত্ত্ব এবং মুনুর রাজনৈতিক চিন্তাভাবনা। মুনুর যে রাজনৈতিক চিন্তা রয়েছে মনুস্মৃতি, সেই মনুস্মৃতি নিয়ে আমরা পড়বো। প্রথম ইউনিটে আমাদের এই দুটো রয়েছে। আমি কৌটুল্য নিয়ে আলোচনা করেছি, পরবর্তী ক্লাসে আমি মুনুর চিন্তাধারা নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। সবাই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবেন, এবং যাদের যেসব বিষয়ে নোটসপত্র প্রয়োজন রয়েছে বা যে কোনো বিষয়ে ইনকোয়ারির প্রয়োজন রয়েছে, তোমরা আমাদের দেওয়া নম্বরগুলোতে যোগাযোগ করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।